এবার খিলক্ষেত থেকে গ্রেফতার পলক, টুকু, সৈকত। 10 দিনের রিমান্ডে সালমান এফ রহমান, আনিসুল হক। শুনানি ঘিরে আদালতে নজিরবিহীন নিরাপত্তা। আসামি পক্ষে ছিলেন না কোনো আইনজীবী। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ গ্রহণ। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ 26 জনের নামে ভুক্তভোগীর মামলা। চার দফা দাবিতে শাহবাগ থেকে ধানমন্ডি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের র্যালি। পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করলে জবাব দেওয়ার হুঁশিয়ারি সমন্বয়কদের। হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত, চীন। তিস্তার পানির ন্যায্যতা নিশ্চিতের আহ্বান। এবং রংপুরে আবু সাঈদের বাড়িতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খোঁজ খবর নিলেন পরিবারের। বললেন, দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। প্রবাসের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার গ্রেফতার হলেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। বুধবার রাতে ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলককে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে গ্রেফতার হয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। ডিএমপি জানিয়েছে, পল্টন থানায় হওয়া মামলায় এই তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাঁরা নিকুঞ্জ এলাকায় আত্মগোপনের ছিলেন। এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় পলক ও সৈকতকে। শিক্ষার্থীদের গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। অভিযোগ দায়ের করা হয় সিএমএম আদালতেও। সেখানে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 24 জনকে আসামি করা হয়। এছাড়া এক আইনজীবীকে 6 মাস গুম করে রাখার ঘটনায় শেখ হাসিনা, সাবেক আইজিপি ও র্যাব প্রধানকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী। সিয়ামের মৃত্যুর ঘটনায় বাবা বুলবুল কবিরের পক্ষে বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এমএচ তানিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা করেন। গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংগঠিত করার অভিযোগে এ মামলা করা হয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে, এটা গণহত্যা হয়েছে। এটা কোনো আইসোলেটেড ক্রাইম না যে এটা 302-তে একটা থানায় বা কোর্টে মামলা হবে। এটা হলো একটা সিস্টেম ক্রাইম। একই দিন সিএমএম আদালতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় পুলিশের গুলিতে আরেক শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা করেন তার বড় ভাই রাজীব। এখানে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও আসামি করা হয়েছে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককেও। মামলাটিকে এজাহার হিসেবে গ্রহণ করে তদন্ত করতে কাফরুল থানা পুলিশকে নির্দেশ দেন আদালত। নিহতের বড় ভাই রাজীব বাদী হয়ে আজকে ঢাকার সিএমএম আদালতে এই মামলাটি দায়ের করে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার কাফরুল থানাকে নির্দেশ প্রদান করেছেন। এছাড়াও সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে 6 মাস গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নিজেই। তারা গাড়িতে তুলেই আমাকে নির্যাতন করে, ইলেকট্রিক শক দেয়, আমার আন্ডারগ্রাউন্ডে একটা জায়গায় নিয়ে যায়, পরে ওখানে গিয়েও আমাকে টর্চার করে, সকাল বিকাল নির্যাতন করতো রুটিন ওয়াইজ। 1 সেকেন্ডের জন্য ওখানে কেউ শুইতে পারতো না, পিছনে হাত বাঁধা থাকতো, চোখ বাঁধা থাকতো, খাওয়ার সময় একটু লুজ করে দেওয়া হতো। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সব হত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনা সহ নির্দেশদাতারাও ছাড় পাবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, আন্দোলন ঘিরে করা সব মিথ্যা মামলা 31 অগাস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। এছাড়া 10 কর্মদিবসের মধ্যে বিচার বিভাগের সব কর্মকর্তা ও পরিবারের সদস্যদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর সচিবালয়ে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন ডক্টর আসিফ নজরুল। ছাত্র জনতার আন্দোলনের সময় হত্যা, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পাশাপাশি এতে উঠে আসে নির্বাচন কমিশন ও বিচার বিভাগ সংস্কার সহ নানা প্রসঙ্গ। বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানিয়ে বলেন, আগামী 10 কর্মদিবসের মধ্যে বিচার বিভাগের সকল কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে থাকা স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী জমা দিতে হবে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় বিচার করা হবে। এর আওতায় আসবেন সাবেক প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সর্বোচ্চ ব্যক্তিরাও। যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, সেই আইনে হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। সাবেক সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে কোনো ছাড় দিব না। বিচারে সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত রাজধানীতে হওয়া সকল মামলা বৃহস্পতিবারের মধ্যে এবং সারা দেশের মামলা 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে। সারা দেশে গণ আন্দোলনে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। সংবিধান সংশোধন করা হবে কিনা এমন প্রশ্নে জানান, এ বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা করা হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার গভীর ইচ্ছা প্রকাশ করেছে ভারত ও চীন। এদিকে তিস্তার পানির ন্যায্যতা নিশ্চিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টাকে নিজ দেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানান ভারতীয় হাইকমিশনার ও চীনের রাষ্ট্রদূত। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা জানান তারা। Conveyed our intention to engage with the new government to ensure that our partnership benefits the common people in both our countries. Any discussion regarding Sheikh There was no Hasina? specific agenda for the discussion. China strictly follow the principle of non-interference in other countries' internal affairs. এদিন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ও বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। এদিন ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বার্ন্ড স্পেনিয়ার বলেন, পলাতক কোনো নেতাকে রাজনৈতিক আশ্রয়ের সিদ্ধান্ত নেবে সদস্য রাষ্ট্রগুলো। এক্ষেত্রে ইইউর কোনো অবস্থান নেই। পরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্ষমতায় যেই আসুক না কেন সব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে তার কোনো প্রভাব পড়বে না। সবাইকেই বলেছি যে এটা একটা সাময়িক পরিস্থিতি, এটা স্টেবিলাইজ করবে। বাংলাদেশের সম্ভাবনা অপার অসীম। আমাদের সাথে তোমাদের যে সম্পর্ক এবং যে ইন্টারাকশন সেটাকে তোমরা বজায় রাখো, তোমরাও বেনিফিটেড হবে, আমাদের জনসাধারণ বেনিফিট। তিস্তা এমনকি এক দেশের জন্য যা পানি প্রয়োজন সেটুকুও নাই, কিন্তু আছে তো 100 কিউসেক পানিও যদি থাকে তাহলে 30 কিউসেক কি আপনারা আমাদেরকে দিতে পারেন? আমি এই শব্দটা ব্যবহার করেছি। এ সময় তিনি আরো বলেন, ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য অন্তর্বর্তী সরকারের জন্য স্বস্তির নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ব্যাপারে কিছু করার নেই, আসলে এটা হলো দুটো মন্ত্রণালয়ের কাজ। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনও গুম হওয়াদের খোঁজে দিশেহারা স্বজনরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে তারা দাবি করেন, আয়নাঘরে এখনও যারা বন্দী রয়েছেন তাদের মুক্তি দেয়া হোক। এজন্য অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। পেরিয়েছে অনেক সময়, বদলেছে কত কিছুই, শুধু রয়ে গেছে স্বজনহারাদের আর্তনাদ আর অপেক্ষা। এখনো আশায় আছেন, জীবিতই আছে হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষটি। যে মানুষের বাবা হারিয়ে গেছে, এই যে শিশুরা কান্না করছে তাদের বাবার কোট চাচ্ছে, এই যে বোনেরা বলছে তাদের স্বামীর কোট চায়, এই আকুতির কোনো বিকল্প নেই। জনগণ তাদেরকে কাঠ গড়ায় নিয়ে এসছে, নিয়ে আসবে।
এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সরকার পতনে অনেকের জীবনে আশার আলো ফিরলেও আলো ফেরেনি এই পরিবারগুলোতে। প্রশ্ন কেবলই কোথায় আছেন তারা, জীবিত নাকি একেবারেই হারিয়ে গেছেন। স্বামীকে কোথায় রেখেছে, কোথায় গুম করেছে, কোথায় হত্যা করেছে, যে জায়গায় হত্যা করে থাকুক না কেন সেই হত্যার সেই বিশ্লেষণ আমরা চাই। হাসিনা পালাইছে কিন্তু হাসিনার বাইরে এখনো পালায় নাই, এখনো বাংলাদেশে আছে, তারা এখনো আমাদের নানানভাবে হুমকি ধমকি দিচ্ছে। আপনারা দয়া করে আমাদের দিকে তাকান। প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরেন নিজেদের দাবিগুলো। বলেন গুমঘর বিলুপ্ত হওয়া সহ জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পালিয়ে যেতে চেষ্টা করেছিল। আর কাউকে যেন রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হয়ে গুম না হতে হয়, এমনটাই প্রত্যাশা তাদের। আমি তাকে নিবৃত্ত করেছি। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। সময় টেলিভিশন 7 দিন বন্ধের বিষয়ে কোনো আদেশ দেননি হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য 22 আগস্ট দিন ধার্য করা হয়েছে। বিচারাধীন বিষয় হওয়ায় সময় টেলিভিশনের সম্প্রচার বন্ধ করা যাবে না বলেও জানিয়েছেন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সময় টেলিভিশনের তাদের যে আভ্যন্তরীণ শেয়ার হোল্ডারদের মধ্যে যে রেজুলেশন তারা করেছিল মেরিন ইন্ডিয়া রেটকে তারা রিমুভ করার জন্য, এবং তার ফাংশনিং আরেকজন মেরিন ইন্ডিয়া করেছে, সেটা ইলিগাল। ইন দ্য সেন্স হলো এটা কী কারণ ইলিগাল, ওদের আর্টিকেল সাবস্টিটিউশনে বলা আছে গ্রুপ এ গ্রুপ বি। এটা হলো গ্রুপ এ হলো প্রমোটার, যারা প্রমোটার ডাইরেক্টর শেয়ার হোল্ডার্স। গ্রুপ বি হলো যারা সাবসিকুয়েন্ট পারচেজার, যারা পরবর্তীতে যারা কিনেছে। তো সিটি গ্রুপ যেটা, সেটা তাদের বলছে তাদের 45টা অর্গানাইজেশনে ভাঙচুর হবে, এই জন্য তারা এটা বন্ধ করে দিচ্ছে, এই জন্য তারা এই সিদ্ধান্ত নিচ্ছে। আমরা চ্যালেঞ্জ করেছি জোবাই সাহেব, ওনাদের ওয়ান অফ দ্য শেয়ার হোল্ডার্স, সে এ গ্রুপ ম্যানেজিং ডাইরেক্টর, সে এ গ্রুপের শেয়ার হোল্ডার, চ্যালেঞ্জ করেছে। প্রথম হলো যে প্রপার নোটিশ দেওয়া হয়নি, দ্বিতীয় হলো যে তাকে ইনফর্ম করছে 3 ঘন্টা আগে, থার্ড হলো যে স্পষ্ট বলা আছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে যে এই কোম্পানির একজন এ গ্রুপ থেকে ম্যানেজিং ডাইরেক্টর, বি গ্রুপ থেকে চেয়ারম্যান থাকবে, আবার যদি চেঞ্জ হয়, যদি মানে আবার এ গ্রুপ থেকে চেয়ারম্যান হলে বি গ্রুপ থেকে ম্যানেজিং ডাইরেক্টর হবে, এই বাই রোটেশন হবে। তো তারা যেটা করছে অ্যামালগেমেট করে ফেলছে, ভায়োলেশন অফ দ্য তাদের আর্টিকেলস মামলাম, তারা বি গ্রুপ থেকে চেয়ারম্যান ও ম্যানেজার নিয়োগ করছে, সেটা তাদের আর্টিকেল ভায়োলেশন। কোর্ট উভয়পক্ষে শুনেছে, শুনে কোর্ট অ্যাডমিশন করেছে। যেহেতু সাবজুডিস ম্যাটার অ্যাডমিশন হয়ে গেছে, ডেট ফিক্স করছে, বিচারাধীন বিষয়, শুধু সময় টিভি চলতে কোনো বাধা নাই, এটা বন্ধ থাকবে। ওনারা যেটা বলেছেন এরকম কোনো অর্ডার এই আদালতে দেয়নি। দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। 15 আগস্ট ঘিরে আওয়ামী লীগ যাতে কোনো সহিংসতা না করতে পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুরে কবর জিয়ারতের পর পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। এবং যে দুঃশাসন পাহাড় সৃষ্টি করেছিল তারই ফলশ্রুতিতে পরে জাফরপাড়া কালী মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির আয়োজিত সম্প্রীতি সমাবেশে যোগ দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল দেশ পুনর্গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার কথা জানান। দেশকে পরিষ্কার করে নতুন নির্বাচন করে
জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এর আগে সকালে নীলফামারী সৈয়দপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব। 15 আগস্ট ঘিরে আওয়ামী লীগ যাতে কোনো সহিংসতা করতে না পারে সেজন্য সর্বশক্তি দিয়ে সবাইকে প্রতিহত করার আহ্বান জানান তিনি। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। রাজধানীতে পুরোদমে শুরু হয়েছে ট্রাফিক পুলিশের কার্যক্রম। বুধবার যানজট নিরসন ও সড়কি শৃঙ্খলা ফেরাতে কাজ করেন তারা। তাদের সহযোগিতায় দিনভর সড়কে ছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীরা। রাজধানীতে সড়কে শৃঙ্খলার সংকট কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ট্রাফিক বিভাগ। সব মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানে পুরোদমে কাজ করছেন ট্রাফিক পুলিশ। বুধবার কর্মদিবসে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যানবাহনের চাপ। যানজটে নাকাল না হলেও বাইরে বের হওয়াদের থামতে হয় প্রতিটি সিগন্যালে। এদিন বেশ নির্বিঘ্নে দায়িত্ব পালন করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। সড়কে গত কয়েকদিনের তুলনায় এদিন শিক্ষার্থী উপস্থিতি ছিল কম। ট্রাফিক পুলিশের সহযোগিতায় দায়িত্ব পালন করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটি সহ অন্যান্য সংগঠনের সদস্যরা। শুরুর দিকে আমরা 19টা স্পট নিয়ে কাজ শুরু করছিলাম, তো আস্তে আস্তে প্রয়োজন মোতাবেক এখন আমরা কমায় নিয়ে আসছি এগুলো। শুধু ভার্সিটির স্টুডেন্টদের এখানে পারমিশন দেওয়া হয়েছে, তো আমাদের পাশাপাশি কিছু ভার্সিটির স্টুডেন্টরা এখনো কাজ করছে। যেহেতু আমরা স্টুডেন্ট, আমরা সারা জীবন বসে থাকতে পারবো না, তো আমরা চাইবো ট্রাফিকদের সহযোগিতা এবং পুলিশরা যাতে খুব দ্রুত নেমে আসে। শিক্ষা প্রতিষ্ঠান যত তাড়াতাড়ি খুলে দিবে আমরাও আস্তে আস্তে আমাদের মতো বাড়ি ফিরে যাব। এবং এখন আমরা আছি হলো আমাদের যে ট্রাফিক পুলিশ যারা আছেন তাদেরকে আমরা হেল্প করার জন্য। সড়কে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ বলছেন আগের থেকে আরও গতিশীল করতে চান তাদের কার্যক্রম। আমরা এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হয়নি, সবাই আমাদের বেশ স্বাচ্ছন্দ্যে গ্রহণ করছে, সবাই আমাদের ওয়েলকাম করছে। আমরাও আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা ট্রাফিক যেভাবে আমরা সেবা দিয়ে থাকি আগে থেকে, তার থেকে আরও বেটার সেবা দেওয়ার জন্য আমরা সবসময় নিয়োজিত আছি। গত 5 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত নিরাপত্তার কারণে সড়কে ডিএমপির ট্রাফিক বিভাগের দৃশ্যমান কার্যক্রম দেখা যায়নি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনার রং এখন রাজধানীর দেয়ালে দেয়ালে। শিক্ষার্থী ও শিল্পীর তুলিতে আঁকা দেশপ্রেম, বিদ্রোহ, সাম্যের চিত্রে বদলে গেছে সব দেয়াল। দিচ্ছে নতুন দিনের রঙিন বার্তা। এ যেন অন্যরকম এক বাংলাদেশের গল্প। মোমেন হোসেনের ক্যামেরায় বিস্তারিত চন্দ্রিমা চৌধুরীর প্রতিবেদনে। জুলাই জুড়ে বাঙালির মনে যে ক্ষত তৈরি হয় তাই যেন নতুন দিগন্তের আলো প্রবেশের পথ। নগরীর বিবর্ণ দেয়ালগুলো হচ্ছে রঙিন। কয়েক পাতা কাগজ নয়, বরং পুরো নগরী আজ শিল্পীর ক্যানভাস। এই কাজে যোগ হয়েছে শিক্ষার্থী থেকে শুরু করে বড়দেরও তুলি। তাদের প্রত্যাশা মুক্ত চিন্তার স্বাধীনতা। ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে, সেটাকে আমরা এখানে প্রস্ফুটিত করে তোলার চেষ্টা করতেছি। তাদেরকে আমরা সবসময় স্মরণীয় রাখতে চাই, এর জন্যই মূলত এসব করা। পুরো দেশটাকে আমরা চাই আবার নতুনভাবে সাজাতে। দেশপ্রেম, দ্রোহ, সাম্যের এই রঙিন গ্যালারি দেখতে বাবা মার হাত ধরে এসেছে সন্তানরা। আমাদের যে বাংলাদেশটা যে চিত্রগুলো দেখা যাচ্ছে, এটা সব সময় চাই এখন এরকমই থাকুক। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। দেশের প্রতি পরম মমতার এই সুরেই আজ দেশ সাজুক নবরূপে। সাক্ষী থাক নগরীর সব দেয়াল। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বুধবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সচিবালয় বৈঠকের পর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এমন দাবি করা হয়। যে শাসক জনগণের উপরে গণহত্যা চালিয়ে বিদেশি আর্মি ইন্টারভেনশন করে ক্ষমতায় থাকতে চায়, তার মতো দেশদ্রোহী প্রধানমন্ত্রী এবং সেই ফ্যাসিস্ট রাজনৈতিক দল বাংলাদেশে কোনোভাবেই রাজনীতি করতে পারে না। আপনারা যদি কারো উস্কানিতে রাস্তায় নেমে কোনো ধরনের নৈরাজ্য এবং বিশৃঙ্খলা করেন, শেখ হাসিনা তো পালাতে পারছে, আপনারা কিন্তু পালাতে পারবেন না। একদিকে আইন শৃঙ্খলা বাহিনী, একদিকে সেনাবাহিনী, একদিকে আমরা জনগণ, বিপ্লবী ছাত্র জনতা। কাজেই কোনো ধরনের নৈরাজ্য করার দুঃসাহস আপনারা দেখাবেন না। এবার বিমানবন্দরের অনিয়ম, দুর্নীতি রুখতে এবং রেমিটেন্স যোদ্ধাদের হয়রানি বন্ধের তাগিদে মাঠে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার 9টি সমস্যা চিহ্নিত করে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন তারা। আলোচনা শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন নির্বাহী পরিচালক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার আশা ব্যক্ত করেন। রাষ্ট্র সংস্কারের প্রত্যয়ে বদ্ধপরিকর শিক্ষার্থীরা এবার পৌঁছেছে বিমানবন্দরে। তারা চায় নিয়ম নীতির সংস্কার। বিমানবন্দরের অনিয়ম দুর্নীতি দূর করে রেমিটেন্স যোদ্ধাদের হয়রানি বন্ধের দাবিতে বুধবার 9টি সমস্যা চিহ্নিত করে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। এয়ারপোর্টে প্রবাসীদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের খারাপ ব্যবহার প্রায় ঘটে থাকে। বিমানবন্দরে ইমিগ্রেশন ও অন্যান্য প্রক্রিয়ায় অযথা বিলম্ব করা হয়। সমস্যা চিহ্নিত করে তুলে ধরেন প্রবাসীদের সঙ্গে ভালো ব্যবহার করা, লাগেজ নিয়ে হয়রানি দূর করা থেকে শুরু করে পুরো বিমানবন্দর এলাকায় ওয়াইফাই সেবা নিশ্চিত করা সহ বেশ কিছু সুপারিশ। বিমানবন্দরে ওয়াইফাই সুবিধা নিশ্চিত করা, অপেক্ষমান স্বজনদের জন্য বিশ্রাম ও থাকার উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা, এই বিষয়গুলোতেও বিশেষভাবে নজর দিতে হবে। দাবি পূরণে শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই কাজ করার আশা ব্যক্ত করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন নির্বাহী পরিচালক। আমরা প্রত্যেকটি পয়েন্ট নিয়ে তাদের কাছে আমাদের যে কাজগুলো আমরা করছি এবং ভবিষ্যতে আরও করব সে ব্যাপারে আমরা তাদের কাছে এক্সপ্লেন করেছি। প্রশিক্ষণ ব্যবস্থা, মনিটরিং সিস্টেম, টাস্কফোর্স গঠনের মাধ্যমে প্রত্যেকটি সংস্থার সাথে সমন্বয় করে যে কাজগুলো করা আমরা প্রত্যেকটি তাদেরকে অবহিত করেছি। এছাড়া বাংলাদেশ এয়ারলাইন্সের মান উন্নয়ন নিয়ে কাজ করারও আহ্বান জানান শিক্ষার্থীরা। জিন্নাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি কর্মীদের পুনরায় ভিসা দেয়া শুরু করেছে সৌদি দূতাবাস। বুধবার সকালে মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। Today we resume issuing the visa. We are issuing regularly more than 5,000 working visa every day, and also we have the authentications progress also coming back. Also, Tashir Center will come back also to work, inshallah, next Sunday. চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিতে নিহত এক বাংলাদেশি যুবকের মরদেহ 2 দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় শিবগঞ্জের জোহরপুর সীমান্তে আবদুল্লাহ নামের ওই যুবকের মরদেহ ফেরত দেয় বিএসএফ। এ সময় উপস্থিত ছিলেন 2 দেশের পুলিশ ও জনপ্রতিনিধিরা। গত সোমবার ভোরে নিহত হন আবদুল্লাহ, পরে সীমান্ত থেকে মরদেহ নিয়ে যায় বিএসএফ। দেশের ব্যাংক খাতের দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংককে দায়ী বলে মনে করেন নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বুধবার প্রথম দিন কার্যালয়ে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। অর্থ পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেন তিনি। দেশে সার্বিক মূল্যস্ফীতি 12% ছুঁই। খাদ্যের মূল্যস্ফীতি 14.10%, যা গত 13 বছরের মধ্যে সর্বোচ্চ। ঠিক এরকম সময়ে বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নরের দায়িত্ব পেলেন বিশিষ্ট গবেষক ডক্টর আহসান এইচ মনসুর। বুধবার প্রথম কর্মদিবসে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা স্বাগত জানান তাকে। পরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেন নতুন গভর্নর। বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংক খাতকে দুর্নীতিমুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনা। ব্যাংকিং খাতের এই দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংকও তো কিছুটা দায়ী। এই দায়বদ্ধতাকেই আমি মনে করি যে আমাদের সেন্ট্রাল পিলার হিসেবে নিতে হবে, যে গুড গভর্নেন্স উইদিন দ্য ব্যাংক, যাতে যে কোনো অডিট ইন্সপেকশন যেটাই রেজাল্ট আসুক না কেন সেটা আপনাদেরকে দেওয়া হবে না, কিন্তু সেটার ভিত্তিতে অ্যাকশনে চলে যেতে হবে। কালো টাকা উদ্ধারে নোট বাতিলের পরিকল্পনা আপাতত নেই, তবে সরকারের সঙ্গে আলোচনা করে অর্থ পাচারের পথ বন্ধ করা হবে বলেও এ সময় জানান তিনি। যে আন্তর্জাতিক সহায়তা নিয়ে অভ্যন্তরীণ আইনগত প্রসেসগুলোকে ফলো করে আমরা এমন একটা সিচুয়েশন করব যাতে যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে। এর আগে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন নতুন গভর্নর। এ সময় অর্থের অপচয় রোধ ও ব্যয় সাশ্রয়ে মনোযোগী হওয়ার কথা জানান অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। যারা বিদেশ থেকে তারা ইনফ্লেশন রেটটা দেখে, তাই না, অনেক ব্যাপার প্রজেক্ট করে তারা কি করবে, কত মাস মূল্যস্ফীতি হবে, কত তাদের রিটার্ন হবে, নেট রিটার্ন। অতএব ব্যবসা বাণিজ্যের ব্যাপারে শুধু আন্তর্জাতিক দেশের ব্যবসা বাণিজ্য আর আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, অতএব এটা আমাদের একটা
ফার্স্ট একটা খুব জরুরি পদক্ষেপ আমরা নিচ্ছি। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, বৈদেশিক মুদ্রা রিজার্ভের সংকট রাতারাতি যাবে না। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নজিরবিহীন দুর্নীতি, অর্থ পাচার ও খেলাপি ঋণ নিয়ে ক্ষোভ জানালেন শীর্ষ ব্যবসায়ীরা। বললেন, দলীয়করণের রাজনীতি কলুষিত করেছে দেশের অর্থনীতিকে। বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে কথা বলেন ব্যবসায়ীরা। চলমান পরিস্থিতির কারণে নিরাপত্তা শঙ্কায় তৈরি পোশাক খাতের 20% অর্ডার বাতিল হয়েছে বলে জানান এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদ। আজকে যখন আমি ফেসবুকে দেখি আমার দাড়ি নাই, আমি লুঙ্গি পরা, এটা তো ভালো না। কারো মুখে আর্থিক খাতে লুটপাট, কারো মুখে টাকা পাচার, কেউ তুলে ধরেন দলবাজির চিত্র। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্যের অবস্থা এবং করণীয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষোভে ফেটে পড়েন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। এই দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে সরকারি আনুকূল্যে। 15 থেকে 30 টাকা হলো কেউ আল্লাহ তালি দিয়েছেন, গ্যাসের বিল কমার কথা বলেন নাই। ট্যাক্স ফাইলের সাথে অসম্বন্ধ যে সম্পদগুলি থাকবে সেগুলো সরকারি কোষাগারে জমা করা হোক। পুলিশ সার্টিফিকেট নিতে 1.5 থেকে 2 কোটি টাকা নেওয়া হয়েছে। এই হারুন ব্যবসায়ীদের ক্ষোভের প্রেক্ষিতে মুষ্টিমেয় লোকের স্বার্থ রক্ষায় আর কোনো সরকারি প্রতিষ্ঠান বা আমলাতন্ত্রকে কাজ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। আমরা চাই যেই প্রতিষ্ঠানই হোক, যেগুলি মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত, মানুষের কল্যাণে কাজ করতে হবে। মুষ্টিমেয় লোকের জন্য কাজ করতে আর ভবিষ্যতে দেওয়া হবে না। চলমান পরিস্থিতিতে তৈরি পোশাক খাতের বিদেশি ক্রেতারা সময়মতো পণ্য পাওয়া নিয়ে সংশয়ে রয়েছে বলে জানান একে আজাদ। ক্রেতাদের আস্থা ফেরাতে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এফবিসিসিআই এর সাবেক এই সভাপতি। ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করেন, তার কাছ থেকে একটা মেসেজ যাওয়া দরকার ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, যে আমরা দেশ সুষ্ঠু আছে, আমাদের পণ্য রপ্তানিতে অসুবিধা হবে না। এ সময় গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়েও নিরবিচ্ছিন্ন সরবরাহ করতে না পারায় তৎকালীন সরকারের করা সমালোচনাও করেন ব্যবসায়ীরা। দলীয়করণ মুক্ত করতে চাই। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের মেগা প্রকল্পগুলোর কাজ চলমান থাকবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তফা কামাল। জরুরি না হলে কর্মকর্তাদের ছুটি ও বিদেশ যাত্রা না করার আহ্বানও জানান তিনি। দেশের অর্থনীতির প্রধান দ্বার চট্টগ্রাম বন্দরে স্বাভাবিক সময়ে কন্টেইনার থাকে 35 থেকে 40,000 TEUS। সেখানে বর্তমানে রয়েছে 44,000 TEUS কন্টেইনার। এছাড়া আইসিডি ইয়ারে এখনও ধারণ ক্ষমতা 3 গুণ বেশি কন্টেইনার রয়েছে। এতে ব্যাহত হচ্ছে বন্দরের অপারেশনাল কাজ। এমন পরিস্থিতিতে বুধবার চট্টগ্রাম বন্দরে পরিদর্শনে আসেন নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তফা কামাল। এই সময় তিনি ইয়ার্ডগুলোতে কন্টেইনারের পরিস্থিতি এবং বন্দরের অপারেশনাল কার্যক্রম ঘুরে দেখেন। চট্টগ্রাম বন্দরকে ঘিরে চলমান উন্নয়ন প্রকল্প সহ মেগা প্রকল্পগুলো এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি। এখানে যারা বিনিয়োগকারীরা আসবে পিপিপির আওতায়, তারা বিনিয়োগ করবে, আমরা তাদের জন্য জায়গা দেব। সুতরাং এটা কিছুই থেমে থাকবে না। ছুটি, বিদেশ যাত্রা, এই বিষয়গুলো একেবারে অনিবার্য না হলে আপনারা এরকম প্রস্তাবগুলো আমাদেরকে দেবেন না। এদিকে চলমান পরিস্থিতিতে বন্দরের কন্টেইনার জটের জটিলতা আগামী 7 থেকে 10 দিনের মধ্যে কাটিয়ে 4 জোড়া রেলের মাধ্যমে কন্টেইনার পরিবহন করা হবে বলে জানান বন্দর চেয়ারম্যান। আমরা চেষ্টা করছি যে পোর্টের অপারেশনটা দ্রুত এবং খুব কার্যকরীভাবে কিভাবে করা যায় সম্মিলিতভাবে, এবং ইতিমধ্যে কার্যক্রম আমরা শুরু করেছি। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দরে প্রতি মাসে প্রায় 3 লাখের মতো কন্টেইনার হ্যান্ডলিং করা হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বর্তমানে কুয়েতের 1 দিনারের বিপরীতে বাংলাদেশি টাকায় মিলছে 392 টাকা। দিনারের সঠিক মূল্য নির্ধারণ করলে রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশ পুনর্গঠনে কষ্টার্জিত টাকা পাঠিয়ে অগ্রণী ভূমিকা রাখতে চান প্রবাসীরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানান বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের বিক্ষোভে পরোক্ষভাবে যুক্ত হয়ে করেন প্রতিবাদ ও মিছিল, যার কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কারাবাস ভোগ করছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এমন পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় রেমিটেন্স পাঠানো। বাংলাদেশি গ্রাহক শূন্য হয়ে পড়ে কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জ হাউসগুলো। তবে সরকার পতনের পর থেকে বৈধ পথে আবারও রেমিটেন্স পাঠানো শুরু করে প্রবাসীরা। দেশ পুনর্গঠনে কষ্টার্জিত টাকা পাঠিয়ে অগ্রণী ভূমিকা রাখতে চান রেমিটেন্স যোদ্ধারা। আমরা যদি বৈধভাবে টাকা পাঠাই
পরিবার নিশ্চিত থাকলো এবং দেশের উপকৃত হলো। আমরা সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে এটা সরকার এবং দেশের জন্য উপকারে আসবে। অবৈধ পথে টাকা পাঠালে রিস্ক থাকে, আমরা প্রতারিত হতে পারি। সেজন্য আমরা সকলেই বৈধ পথে টাকা পাঠাবো এবং আমরা আমাদের দেশকে ভালো রাখবো এবং নিজেও ভালো থাকবো। বর্তমানে কুয়েতের 1 দিনারের বিপরীতে বাংলাদেশি টাকায় পাওয়া যাচ্ছে 392 টাকা। বাংলাদেশে ডলারের সঙ্গে মিল রেখে কুয়েতি দিনারের মূল্য নির্ধারণ করলে দিনারের বিপরীতে বেশি টাকা পাবেন বলছেন এক্সচেঞ্জ হাউসের কর্মকর্তারা। এতে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। বছরের পর বছর গঠনতন্ত্রে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের তৈরি নিয়মের গ্যারাকলে দেশের ক্রিকেটকে গভীর সংকটে ফেলে দিয়েছেন নাজমুল হাসান পাপন সহ বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। সহসভাপতি পদ থাকলেও গত 2 দফায় সেখানে কাউকেই নিয়োগ দেননি পাপন। চারদিকে তার পদত্যাগের দাবি উঠলেও এ বিষয়ে এখনও নিশ্চুপ তিনি। তবে পাপন স্বেচ্ছায় পদত্যাগ না করলেও কিভাবে হারাতে পারেন পদ গঠনতন্ত্র অনুসারে তাই জানাচ্ছেন মাহবুব রিমন। শেখ হাসিনার পদত্যাগের পর আত্মগোপনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, আত্মগোপনে বেশিরভাগ বোর্ড পরিচালক। কোরাম সংকটে বিসিবি প্রশ্ন, তবে এমন সংকটের দায় কার? নিয়ম বলছে নিজেদের মতন করে তৈরি করা গঠনতন্ত্রে ফেসে যাচ্ছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। সংশোধিত গঠনতন্ত্রের 13.2 ক ধারা অনুযায়ী 25 সদস্যের পরিচালনা পর্ষদে 2 জন সহসভাপতি থাকতেই হবে। গঠনতন্ত্রের 14.2 বিধি অনুযায়ী বিসিবি সভাপতির অনুপস্থিতিতে একজন সহসভাপতি সেই দায়িত্ব পালন করবেন। কিন্তু নিজের সবশেষ 2 মেয়াদে সেই নিয়মের তোয়াক্কাই করেননি নাজমুল হাসান পাপন। এ নিয়ে সবশেষ এজিএমে তাকে প্রশ্ন করা হলে এড়িয়ে গেছেন সুকৌশলে। বিসিবির বর্তমান কমিটির মেয়াদ 2025 সালের 6 অক্টোবর পর্যন্ত। কিন্তু বাস্তবতা বলছে পাপন সহ অধিকাংশ বোর্ড পরিচালকের আর ফেরার সুযোগ নেই। তাহলে তার বিদায় প্রক্রিয়া কেমন হবে? কারণ জোর করলে যে নেমে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞার খড়গ। পাপন যদি নিজে পদত্যাগ নাও করেন তবে বিসিবির গঠনতন্ত্রের 13.3 আর 15.2 ধারায় স্পষ্ট উল্লেখ আছে কিভাবে তিনি পদের অযোগ্য হবেন। সেখানে মানসিক ভারসাম্যহীনতা, শৃঙ্খলাজনিত শাস্তি, শারীরিক অসুস্থতা কিংবা কোনো কারণ ছাড়াই পরপর 3টে বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকার কথা বলা হয়েছে। পরিচালনা পরিষদের 2/3 একই ধারায় শূন্য হলে বিসিবি এমনিতেই ভেঙে যাবে। এছাড়াও যদি বর্তমান অবস্থা ব্যাখ্যা করে আইসিসির কাছে কমিটি ভেঙে দিতে লিখিত আবেদন করেন বিসিবির সিইও, তবে তা আমলে নিতে পারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে সেক্ষেত্রে প্রতিশ্রুতি দিতে হবে নির্বাচনের। সংকট উত্তরণে ইতোমধ্যে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন ঢাকায় থাকা বিসিবির একাধিক পরিচালক, ছিলেন প্রধান নির্বাহীও। উনি আশ্বাস দিয়েছেন স্যারের সাথে কথা বলে উনি আমাদেরকে জানাবেন, যেহেতু আমাদের হাতে একদম সময় নেই। গঠনতন্ত্রে কি আছে না আছে এইসবগুলো নিয়ে আলাপ হয়েছে এবং উনি ওনাকে আপনার এইগুলা জাস্ট ভালোভাবে দেখে হয়তো পরে এটা নিয়ে আমাদের সাথে বসবেন। এর আগেও 2 বার এমন পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2007 সালে সে সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেয়া হয়েছিল অ্যাডহক কমিটি, আর 2013 সালের দায়িত্ব পড়তেছিল অন্তর্বর্তীকালীন কমিটির ওপর। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার দীর্ঘ সময় ঘাম ঝরান ক্রিকেটাররা। কানাডায় গ্লোবাল টি20 লিগ শেষে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। এদিন অনুশীলন করেছেন সাবেক অধিনায়ক। বেশ কিছুটা সময় কথা বলেন লিটন দাসের সঙ্গে। গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলনের প্রথম দিনটা ক্রিকেটারদের বেশ চনমনে দেখা যায়। লাহোরে আরও 2 দিন অবস্থান করবে বাংলাদেশ দল। আগামী 17 আগস্ট লাহোর থেকে ইসলামাবাদে যাবে নাজমুল শান্তর দল। এরপর 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সবশেষ 2020 সালে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলেছিল টাইগাররা। সেবার ইনিংস ব্যবধানে হেরেছিল মুমিনুল হকের দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বোর্ডের গাফিলতি নয়, মূলত আইসিসি ট্যাক্স ও ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্সের কারণে 9 মাস পেরিয়ে গেল এখনও 2023 বিশ্বকাপের প্রাইজ মানির অর্থ বুঝে পাননি ক্রিকেটাররা। এমন দাবি করে গণমাধ্যমে একটি মেইল করেছে বিসিবি। তাদের প্রত্যাশা আগামী সপ্তাহের মধ্যেই ক্রিকেটারদের অ্যাকাউন্টে ঢুকে যাবে প্রাপ্য অর্থ। রাজনৈতিক পালাবদলে উত্তাল প্রাঙ্গণ, আলাদা করে বললে ক্রিকেট পাড়াও। সিন্ডিকেট আর গেল 1.5 দশকে বিসিবি কর্তাদের নানা অন্যায় অনিয়ম নিয়ে মুখ খুলছেন অনেকেই।
এই যেমন কদিন আগে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল অভিযোগ তুলেছিলেন 2023 ওয়ানডে বিশ্বকাপে ক্রিকেটারদের প্রাইজ মানির অর্থ নাকি ইচ্ছাকৃতভাবেই এখনো বুঝিয়ে দেয়নি বিসিবি। এজন্য তারা আঙুল তুলেছিলেন ক্রিক অপস ও প্রধান নির্বাহীর দিকে। নিয়ম অনুসারে বিশ্বকাপ শেষ হওয়ার 50 দিনের মধ্যেই ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ করা হয়। তবে ভারতের মাটিতে বিশ্বকাপ শেষ হয়েছে মাস 9 পেরিয়েছে, তবুও এখনো কেন তা বুঝে পেলেন না ক্রিকেটাররা। নিজেদের অবস্থান ব্যাখ্যা করে গণমাধ্যমে এ নিয়ে একটি মেইল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রাইজ মানির অর্থ ক্রিকেটারদের অ্যাকাউন্টে না পৌঁছানোর ব্যাপারে একমত বিসিবিও। তবে তাদের দাবি এজন্য বোর্ডের কোনো গাফিলতি নেই। বিসিবির ভাষ্যমতে আইসিসি এখনও নাকি সেই অর্থ পাঠায়নি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা একটি প্রক্রিয়ার মাধ্যমে এই অর্থ পাঠায়। টুর্নামেন্টের ভাউচার ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে আইসিসিতে। তবে ট্যাক্স ও সংশ্লিষ্ট জটিলতার কারণেই নাকি টাকা পেতে দেরি হচ্ছে। তবে বাংলাদেশ না পেলেও শ্রীলঙ্কা ইতোমধ্যে তাদের প্রাইজ মানির অর্থ বুঝে পেয়েছে। তার ব্যাখ্যায় বিসিবি বলছে, ট্যাক্স ডিডাকশন ও ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্সের কারণেই বিভিন্ন দেশ আগে বা পরে সেই অর্থ পেয়ে থাকে। বোর্ডের মতে দ্রুততম সময়ের মধ্যে অর্থ প্রাপ্তির জন্য তারা দায়িত্ব দিয়েছে ভারতের বিখ্যাত আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ফার্ম ডেলয়েট হাস্কিন্স অ্যান্ড সেলস এলএলপি-কে। আগামী সপ্তাহের মধ্যেই হয়তো বিসিবির হাতে চলে আসবে ক্রিকেটারদের অর্থ। 2023 বিশ্বকাপে মূল পর্বে অংশগ্রহণের জন্য $1 লাখ প্রাইজ মানি পেয়েছে বাংলাদেশ। কোনো ম্যাচ না জিতলেও ওই একই পরিমাণে অর্থ নিশ্চিত ছিল সাকিব শান্তদের। তবে আফগানিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে দুটো ম্যাচ জেতায় $40,000 করে আরও $80,000 প্রাপ্তি নিশ্চিত হয় টাইগারদের, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2 কোটি টাকার মতো। মাহবুব রিমন, সময় সংবাদ। এবার অন্তত সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দল। নেপালে যাওয়ার আগে সবশেষ সংবাদ সম্মেলনে এমন আশাবাণী শুনিয়েছে দলের হেড কোচ ও ফুটবলাররা। আগামী রোববার থেকে নেপাল শুরু হবে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের এই আসরকে সামনে রেখে দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে লাল সবুজরা। তবে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে কখনো শিরোপার মুখ দেখেনি বাংলাদেশ। সবশেষ আসরে ফাইনাল খেললেও নিজেদের ভুলে হয়নি প্রত্যাশা পূরণ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এবার খিলক্ষেত থেকে গ্রেফতার পলকটুকু সৈকত। 10 দিনের রিমান্ডে সালমান এফ রহমান, আনিসুল হক। শুনানি ঘিরে আদালতে নজিরবিহীন নিরাপত্তা। আসামি পক্ষে ছিলেন না কোনো আইনজীবী। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।